back to back horror stories. মেলায় পাখিটা দেখেই রঞ্জনের ভারী পছন্দ হলো। পায়ে পায়ে দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলো, কথা বলে গো? দোকানদার পান খেকো দাঁত দেখিয়ে হেসে বলল, কথা বলবেন না মানে বাবু, কথা শেখান না, দেখবেন বকে বকে কানের পোকা বের করে দিতেছে। রাধাকৃষ্ণ বলবে, হরে কৃষ্ণ বলবে, ঠাকুরের নাম করবে, যে ভাষা শেখাবেন সেই ভাষাতেই কথা বলবে। পাখি আমার খুব বক্তিয়ার বাবু। মিঠু, বাবুকে খোকা বলে দেখাও তো। মেলার ভিড়ের জন্যই হোক বা যে কোনো কারণে পাখিটাকে কথা বলতে খুব একটা আগ্রহী মনে হলো না। রঞ্জনের খুব পছন্দ হলো পাখিটাকে। কথা না বললেও সে মনস্থির করল মিঠুকে বাড়ি নিয়ে যাবে। দরদাম করে একটা যা হোক দামে আসা গেল। পাখিওলা এক গাল হেসে বলল, জলের দরে দিয়ে দিলাম বাবু, জলের দরে দিয়ে দিলাম। মিঠু আমার বুকের ধন, ওকে নিয়ে দরদাম করতে মন চায় না। যত্ন করে রাখবেন বাবু, আর পারলে না একবার খাঁচাটাকে রং করে নেবে না। রঞ্জন ঘাড় নেড়ে বাড়ির পথে এগোলো। মিঠু টলটলে চোখে খাঁচার ভেতর থেকে উঁকি মারছে। কখনো কখনো ঠোঁট দিয়ে শিক মাখিয়ে পালানোর চেষ্টা করছে। বাড়ি ফিরতেই ছোট কাকা একগাল হাসলেন। জিজ্ঞেস করলেন, মেলা থেকে কিনে এনেছিস বুঝি? ও বাবা, ওরা খুব ঠকায় কিন্তু। রুগ্ন পাখি বেচে দেয়নি তোরে, দেখে নিস। রঞ্জন বলল, না না ছোটকা, দেখো না কি সুন্দর কথা বলবে। পাখিওয়ালা বলেছে খাঁচাটাকে একবার রং করে নিতে। তাহলে এক কাজ কর, ওকে ওই গুদাম ঘরে যে খাঁচাটা পড়ে আছে ওতে আজ রাতের জন্য রাখ। আমি কাল সকালে উঠে নতুন খাঁচাটায় রং করে দেবো। কোন খাঁচাটা বুঝতে পেরেছিস তো? আরে যাতে তোর জেঠু ওই সাদা ইঁদুর পুষত। রঞ্জন ঘাড় নাড়ল। তার জেঠু এককালে প্রচুর সাদা ইঁদুর পুষতেন। একবার সংক্রমণ হয়ে সবগুলো মারা যাওয়ার পর খাঁচাটা এখন ফাঁকাই পড়ে থাকে। ওতেই মিঠুকে রাতে রাখল রঞ্জন। ঘুমের ঘোরে মনে হলো মিঠু যেন ক্ষীণ স্বরে ডাকছে। রঞ্জনের মনে হলো মিঠু তাকে ঘুম পাড়াচ্ছে। পরের দিন ভোরবেলা উঠে রঞ্জন যা দেখল তাতে তার হাড় হিম হয়ে গেল। খাঁচায় মিঠু মরে পড়ে আছে। বুকে ঢুকে আছে খাঁচার একটা শিক। মৃত শরীরটায় পিঁপড়ে ধরেছে। খাঁচাটায় জং ধরা শিক আলগা হয়ে গিয়েছিল। মিঠু ঠোঁট দিয়ে টানাটানি করতে গিয়ে বুকে বিঁধে মরে গেছে। রঞ্জনের অজান্তেই তার বুক দিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো, মিঠু মিঠু। সেই চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে গেল। রঞ্জন সারা দিন খেলো না, কারুর সঙ্গে কথা বলল না। তার কানে বাজছে পাখিওলার সেই কথা, মিঠু আমার বুকের ধন, ওকে নিয়ে দরদাম করতে মন চায় না। সারা দুপুর চিলেকোঠার ঘরে দরজা বন্ধ করে রঞ্জন কাঁদল। মা কাকিমারা কত করে সাধল, কিন্তু কিছুতেই দরজা খুলল না। শেষে ছোট কাকা সবাইকে বললেন, আহা, বাচ্চা ছেলে খুব কষ্ট পেয়েছে, ওকে জোর করো না, ছেড়ে দাও। কেঁদে হালকা হলে নিজেই আসবেক্ষণ, ওকে ওর মতো ছেড়ে দাও। বিকেলের দিকে সাইকেলটা নিয়ে রঞ্জন একটু বাঁধের ধারে গেল। সূর্য ডুবছে। নদীর জলে কমলা রং ধরছে। ক্রমশ সেই কমলা জমাট বেঁধে লালের দিকে এগোলো। সেই লালের দিকে তাকিয়ে হঠাৎ মিঠুর রক্তের কথা মনে পড়ল রঞ্জনের। মনে হলো মিঠু যেন ফিসফিসিয়ে তার কানের কাছে বলছে, বেশিক্ষণ সেখানে দাঁড়ানোর সাহস হলো না রঞ্জনের। সাইকেলটা নিয়ে তড়িৎ গতিতে বাড়ির দিকে এগোতে শুরু করলো। বাড়ির পথে এক জায়গায় রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলছিল।
সেইখানটা পেরোতেই সর্বনাশ! অসাবধানে সাইকেলের চাকা পড়ল গিয়ে একটা ইঁটের উপর, আর ভারসাম্য হারিয়ে রঞ্জনের সাইকেল ধাক্কা মারল সামনে দাঁড়িয়ে থাকা একটা ম্যাটাডোরে। সেই ম্যাটাডোর ভর্তি করে এসেছে লোহার রড। একটা লোহার রড গেঁথে গেল রঞ্জনের বুকে। চুলকে পড়ল খানিকটা রক্ত। রঞ্জনের বুক চিরে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার। ঠিক যেমন ভোরবেলায় তার মুখ থেকে বেরিয়েছিল। 2-3 সেকেন্ড পরেই তার দেহটা নিস্তেজ হয়ে পড়ে রইল। রঞ্জনকে দেখে মনে হচ্ছিল মিঠুর মতোই মিঠুর মালিকের কপালেও বিধাতা একই ভবিতব্য লিখে রেখেছিলেন। নীলাদ্রি বাগবাজারের কাছে দোতলায় একটা ঘর ভাড়া নিল। হঠাৎ কলকাতায় একটা চাকরি জুটে যাবে ওর, সে কথা আর কেই বা জানত। তাই তাড়াহুড়ো করি এই ঘরটা নেওয়া। বাড়ি ভাড়া একেবারে নামমাত্র। বাড়িটাও বেশ পুরনো, কিন্তু বাসযোগ্য আছে। ওর যা ক্ষমতা তাতে এর চেয়ে ভালো বাড়ি এতটা কম সময়ে ওর পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি। বাড়িওয়ালা সোমনাথবাবু এমনিতে অমায়িক লোক। প্রথম দিন বাড়ি দেখাতে এনে সোমনাথবাবু সিঁড়ির কাছে একটু থামলেন। তারপর বললেন, একটা নিয়ম বলে রাখি বাবা, যদি মধ্যরাতের পর কেউ ডাকে তবে দরজা একদম খুলো না। যদি গলাটা চেনা লাগে তাতেও একদম খুলবে না। নীলাদ্রি এমনিতে গ্রামের ছেলে। বনে বাদারে ডান পিটেমো করেই সে বড় হয়েছে। এইসবে ওর বিশেষ ভয় টয় লাগে না। তার ওপর কলকাতা শহর বলে কথা। ও তাই এই কথাগুলোকে একদম পাত্তা না দিয়ে বাড়িটা ভাড়া নিয়ে নিল। কয়েকদিন শান্তশিষ্টভাবেই দিব্যি কেটে গেল, যেমনটা যায়। একেবারেই যে কিছু ঘটেনি সেরকমটা নয়। ওপরের ঘরে ও মাঝে মধ্যে পায়ের আওয়াজ শুনেছে। সোমনাথবাবু অবশ্য জানিয়েছিলেন যে সেখানে এখনো অন্তত কেউ থাকে না। সোমনাথবাবুর ঘরটা একেবারে ওর ঘরের লাগোয়া। মাঝে একটা কমন দরজা আছে, যেটা দুদিক থেকেই বন্ধ থাকে। সোমনাথবাবু যেখানে থাকেন তার পাশেই তার স্টাডি রুম। নীলাদ্রি কয়েকবার সেই স্টাডি রুমের সামনে দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত গন্ধ পেয়েছে। কোনো কেমিক্যাল হবে। একদিন কাছের দোকানে চা খেতে গিয়ে পাড়াপড়শিদের মুখেও শুনেছে এই বাড়ির 3 তলায় কোনো এককালে একজন কবিরাজ থাকত, এবং তার নাকি অশেষ ক্ষমতাও ছিল। সে নাকি জড়িবুটি দিয়ে অনেকের কঠিন অসুখ একদম সারিয়ে দিয়েছে। আর সে মানুষের ছায়ার সাথে কথা বলতে পারত। মানুষ মারা গেলে তার আত্মা দেহ ছেড়ে যাচ্ছে, এই সব নাকি সেই কবিরাজ নিজের চোখে দেখতে পেত। একদিন অফিসে বেরোনোর সময় হঠাৎই সোমনাথবাবু এসে নীলাদ্রির হাতটা ধরলেন। তারপর বললেন, নারী তো ঠিকই আছে দেখছি। নীলাদ্রি ভুরু কুঁচকে হাতটা টেনে নিয়ে বলল, এ কি, এরকম নারী দেখছেন কেন? বয়স্ক ভদ্রলোক এবার একটু হেসে বললেন, পুরনো অভ্যেস, সহজে কি যায় না। সেদিন রাতে নীলাদ্রি বারান্দায় বেরিয়ে একটা সিগারেট ধরালো। আজ রাস্তায় গাড়ি একটু কম। বেশ খানিক পর পর হুশ করে একটা যানবাহন চলে যাচ্ছে। আর ঠিক তখনই ও শুনতে পেল দরজায় টোকার শব্দ। প্রথমে 3 বার, তারপর আবার থেমে 2 বার। নীলাদ্রি একটু আশ্চর্য হল।
ঠিক এভাবেই ও তো নিজেও দরজায় টোকা দেয়। একরকম যেন অভ্যেস হয়ে গেছে ওর। নীলাদ্রি ঘড়ি দেখল, 12টা বেজে গেছে। আজ রাতের খাবারটা খেতে একটু দেরি হয়েছে ওর মনে পড়ে গেল সোমনাথ বাবু বলেছিলেন মধ্যরাতের পর কেউ দরজায় টোকা দিলে দরজা যেন না খোলে। নীলাদ্রি ভাবল আর একবার কি দেখবেও। একটু অপেক্ষা করার পর আবার সেই একই রকম টোকা, কিন্তু এবার আর দরজায় নয়, নিচের বাড়ির সদর দরজায় টোকা। সেই একইভাবে 3টে টোকার পর একটু থেমে আবার 2বার। নীলাদ্রি খেয়াল করল যে সোমনাথবাবু তার দরজার তলা দিয়ে একটা কাগজ ওর দিকে ঠেলে দিয়েছেন। কাগজটা হাতে নিয়ে নীলাদ্রি দেখল তাতে লেখা, কোনো শব্দ করো না, আর নড়াচড়াও একদম করবে না। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকল নীলাদ্রি। প্রায় 10 মিনিট কেটে গেল, আর কোনো শব্দ নেই। নীলাদ্রি এবার নিজের বিছানায় এসে বসল। এমন সময় আর একটা কাগজ সোমনাথবাবু বাড়িয়ে দিলেন। তাতে লেখা রয়েছে, আর চিন্তা নেই, এবার ঘুমিয়ে পড়ো। সেদিন রাতে আর ঘুম এলো না নীলাদ্রির। পরের দিন সকালেই সোমনাথবাবুকে ধরল। কে এসেছিল ওটা রাতে? দেখুন, আপনি 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 না নিশ্চয়ই কিছু একটা জানেন। সোমনাথবাবু সবটা শুনে বললেন, তোমায় আমি আগেই সাবধান করেছিলাম। এবার এবার সবটা একটু পরিষ্কার করে বলুন তো কি হয়েছে। সোমনাথবাবু তার চশমার কাঁচটা মুছতে মুছতে বললেন, এই বাড়ির একটা অভ্যেস আছে, ছায়া ধরে রাখে। ভুরু কুঁচকে নীলাদ্রি জিজ্ঞাসা করল, ছায়া? সোমনাথবাবু বলতে থাকলেন, হ্যাঁ, ছায়া। তুমি তো গ্রামের ছেলে, তুমি নিশ্চয়ই জানো পুরনো বাংলার গল্প। মানুষ একের বেশি জায়গায় নিজের ছাপ ছেড়ে যায়, ছায়ার মতো ছাপ। তবে তবে এরা ঠিক ভূত নয়, এরা যেন একটা স্মৃতি। নীলাদ্রি চুপ করে সব শুনছিল। ভদ্রলোক বললেন, কিছু কিছু বাড়িতে এরা আবার ফিরে আসে, পুরনো জায়গা, পুরনো ঘর। আসলে কি জানো, ওদের কাছে সময়ের ধারণাটা ঠিক আমাদের মতো নয়। নীলাদ্রি বেশি কথা বাড়ালো না। বুঝল সে ভালোই ফেঁসেছে। ও ঠিক করলো এই বাড়ি ছাড়তেই হবে, কোনো কলিগের বাড়িতে গিয়ে থাকবে না হয়। কিন্তু ভাবলেই তো আর সেটা করা যায় না। সেদিন কাজ সারতেই অনেক রাত হয়ে গেল নীলাদ্রির। আজকে তো আর উপায় নেই অন্য কোথাও গিয়ে থাকা, ওকে এই বাড়িতেই থাকতে হবে। সেদিন রাতে সজাগ হয়ে বসে থাকল নীলাদ্রি। ঠিক 12টার পরেই আবার দরজায় টোকা, সেই একইভাবে। প্রথমে 3টে টোকা, আবার একটু থেমে পরপর 2বার। নীলাদ্রি কাঠ হয়ে বসে থাকল। এমন সময় ও শুনতে পেল একজনের গলা। একজন বলল, দরজাটা খোলো। হুবহু নীলাদ্রির গলা, যেভাবে ও বাড়ি ফিরে মাকে বলতো দরজা খুলে দিতে ছেলেবেলাতে, ঠিক সেইভাবে। নীলাদ্রির বুকে হাতুড়ি পড়ছে। আবার বলল, আমায় ভিতরে আসতে দাও, দরজাটা খোলো, আমাকে আমাকে ভিতরে আসতে দাও। শব্দগুলোর মধ্যে এমন একটা নির্দেশ ছিল যেটাকে ফেলে দেওয়া যায় না। নীলাদ্রি বিছানা ছেড়ে উঠতে গিয়ে দরজার দিকে এগিয়ে এলো। এমন সময় সোমনাথবাবু দরজার নিচ থেকে আবার একটা কাগজ বাড়িয়ে দিলেন, আর তাতে লেখা, খবরদার দরজাটা খুলো না। কিন্তু ওর মনে একটা রোখ চেপে গেছে।
দরজার ওপারে কে সেটা জানতেই হবে নীলাদ্রিকে। ও সেই কাগজ ফেলে দিয়ে এগিয়ে গেল দরজার দিকে। ঠিক তখনই ওর ঘরের ভিতরের অন্য দরজাটাও খুলে গেল। এটা সোমনাথ বাবুর আর ওর ঘরের মাঝের দরজা। ও চমকে ফিরে তাকিয়ে দেখল সোমনাথ বাবু ওর ঘরে এসে ঢুকেছেন। সোমনাথ বাবু বললেন, দুঃখিত, আমি খুবই দুঃখিত। আমার সন্দেহ হচ্ছিল যে আজকে রাতে এরকম একটা কিছু হবে, তাই তোমার দিকের ছিটকিনিটা খুলে রেখে গিয়েছিলাম। তুমি ওখান থেকে সরে এসো নীলাদ্রি, তুমি ওখান থেকে সরে এসো। আর খবরদার বলে দিচ্ছি, দরজাটা যদি তুমি খুলেছো তাহলে। কি হয়েছে বলবেন আমাকে? কি হয়েছে? সোমনাথ বাবু বললেন, তুমি তুমি অনেক আগে এই বাড়িতে এসেছো, তোমার ছোটবেলায়। তোমার হয়তো মনে নেই, তখন এইখানে আমার বাড়ির ওপরের তলাতে একজন কবিরাজ থাকতেন। তার কাছে কিছু একটা দেখাতে এসেছিলে। কিছু একটা কঠিন অসুখ হয়েছিল তোমার। তুমি যখন বাড়ি ভাড়া নিলে তখন শুরুর দিকে এইসব ব্যাপার আমার খেয়াল হয়নি, কিন্তু কালকের ঘটনাটার পর আমার মনে সন্দেহ জাগে। আর আজকে বুঝতে পারছি যে কেন তুমি দরজা খুলতে চাইছো। আগে যখন এসেছিলে তখনই তোমার ছায়ার একটা অংশ এই বাড়িতে রয়ে গেছিল। তোমায় এই বাড়িতে দেখতে পেয়ে সে আবার ফিরে এসেছে। আর এইসব আগে বুঝলে আমি অন্তত তোমাকে এই বাড়িটা ভাড়া দিতাম না নীলাদ্রি। নীলাদ্রি বিশ্বাস অবিশ্বাসের দোলাচলের মাঝে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞাসা করল, কি বলছেন? ওই লোকটা ওই ছায়া ও কি চায় আমার থেকে? সোমনাথ বাবু এবার বললেন, এতদিন এখানে আটকে থেকে ও ক্লান্ত, তাই ও মুক্তি চায়। আর তাই চায় যে তোমার সাথে জায়গা বদল করতে। আর সেই জন্যই ওর এখানে আসা, তোমাকে বারবার ডাকা। বুঝলে? নীলাদ্রি বলল, কি উপায় তাহলে এখন? ভদ্রলোক উত্তর দিলেন, উপায় তো তোমায় বলেছি। একটাই উপায়, যে তোমার ওই দরজাটা একদম না খোলা। আর শোনো, কালকেই তুমি কিন্তু ঘর ছেড়ে চলে যাবে, কেমন? নীলাদ্রি কোনো কথা না বলে একটা চেয়ারে এসে বসল। এদিকে বাইরে নিজের কণ্ঠস্বর তখনও শুনতে পাচ্ছে সে। তোর সাথে নীলাদ্রি কতদিন দেখা হয় না বলতো তোর সাথে? বাইরে আয় নীলাদ্রি, বাইরে আয়। ভয় পাস না? বাইরে আয় নীলাদ্রি, বাইরে আয়। ঠিক কতক্ষণ কেটেছে নীলাদ্রি জানে না। এমন সময় ভোরের আলো ফুটল পূব আকাশে। এক ভয়াবহ রাতের শেষ হলো তবে। বাস তাকে যখন নামালো তখন সন্ধে 6:15। নেহাত গরমকাল, তাই বিকেলের আলো তখনও কিছুটা আছে। তাকে নামিয়ে দিয়ে ধোঁয়া ছেড়ে বাসটা দিগন্ত রেখায় উধাও হয়ে গেল। সব ঠিকঠাক থাকলে এই স্টপেজে জয়ন্তর নামার কথা ছিল বিকেল 4টের সময়। শীতলগঞ্জ অবধি মাইল 4 পথ টোটোয় কতক্ষণই বা লাগতো, আর মেরে কেটে মিনিট 20। কিন্তু মাঝপথে বাসটার চাকা পাংচার হয়ে যাওয়ায় সব পরিকল্পনা বানচাল হয়ে গেল। জয়ন্ত দেখল সেই বাস স্টপে সে একাই নামল, তার সঙ্গে আর কেউ নেই। একটা চায়ের দোকান দেখতে পেল জয়ন্ত, টিমটিম করে আলো জ্বলছে। সেখানে গিয়ে জয়ন্ত একটা সিগারেট ধরিয়ে বলল,
দাদা, ও দাদা, একটা চা দিন না। দোকানি কেটলি থেকে ধোঁয়া ওঠা চা ভাঁড়ে ঢেলে সেটা এগিয়ে দিল। তারপর জিজ্ঞাসা করলো, দাদা কি এই এলাকায় নতুন নাকি? হ্যাঁ দাদা, কি গো? জয়ন্ত একটু হেসে বলল, হ্যাঁ নতুনই বলতে পারেন। ওই ওই শীতলগঞ্জের মোদক বাড়ি যাব, ওখানে একটা আইনি কাজ আছে বুঝলেন। এখানকার পথঘাট তো কিছুই চিনি না, তাই আমাকে বলা হয়েছিল যে এখান থেকে নাকি টোটো পাওয়া যাবে। তা কোথায় টোটো সেসব কিছুই তো দেখতে পাচ্ছি না। দোকানি একটু হেসে বললেন, রাস্তা খারাপ আছে না বাবু, তাই টোটো ইউনিয়নের লোকজন স্ট্রাইক করেছে। স্ট্রাইক কাল থেকে বলতে পারেন এই পথে কোনো টোটো চলছে নি। শীতলগঞ্জ যাইতে গেলে হাঁটা ছাড়া তো গতি নেই বাবু আপনার। জয়ন্তর মাথাটা দপ করে চলে উঠল। আজ সারা দিন যেন ভোগান্তির সীমা নেই। এখন এই ক্লান্ত শরীরে 4 মাইল হাঁটা কি মুখের কথা? ফেরার বাসও সেই রাত 8টায়। চা দোকানি দোকান গুছোচ্ছে, এর মানে শীঘ্রই ঝাঁপ ফেলে দেবে। হাঁটাই সব থেকে ভালো উপায়, তাছাড়া আর কোনো গতি দেখতে পাচ্ছে না জয়ন্ত। অবশেষে জয়ন্ত জিজ্ঞাসা করল, এই দাদা দাদা বলছি, শীতলগঞ্জ যাওয়ার রাস্তাটা যদি একটু বলে দেন। দোকানি পথ বলে দিল, তারপর খানিক ইতস্তত করে বলল, মানে বাবু, কইতেছিলাম কি, ঠাকুরদেবদা মানেন কিনা সেটা আমার জানা নেই, কিন্তু ঘোড়াডাঙ্গার মাঠটা পেরোনোর সময় একটু 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 পা চালিয়ে যাবেন, একটু পা চালিয়ে যাবেন কেন? হ্যাঁ, আর শুনুন, এই ওই ওই পিছন থেকে কেউ যদি ডাকে তাহলে ভুল করেও কিন্তু পিছনে ফিরবেন নি, কেমন? একদম একদম সাড়া দিবেন নি, একদম সাড়া দিবেন নি। জয়ন্ত জিজ্ঞাসা করল, কেন? দোকানি বলল, এই সব বলতে নেই, অনেক ব্যাপার আছে বাবু, অনেক ব্যাপার আছে। যাই, সন্ধে হয়ে আসছে, পা চাইলে বেরিয়ে পড়েন, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। যান যান যান, কিন্তু মাথায় রাখবেন পিছনে ফিরবেন নি একদম, আর সাড়া দিবেন নি, কেমন? যান, পা চালিয়ে যান দেখি। জয়ন্ত আর কিছু বলল না। বড় রাস্তা থেকে নেমে মিনিট 10 হাঁটার পরই একটা এবড়ো খেবড়ো রুক্ষ মাঠ শুরু হলো। এটাই বোধহয় ঘোড়া ডাঙার মাঠ। মাঠটি একেবারে অসমান, চোর কাঁটায় ছেয়ে রয়েছে। এখানে সেখানে জন্মেছে ঝোপ, মশা ভন ভন করছে সেই সব ঝোপে। মাঠের ঠিক মাঝখানে একটা মস্ত বট গাছ, আর তার জটার মতো ডালপালা নেমে এসেছে মাটিতে। সে যেন তৈরি করেছে এক আশ্চর্য ঘেরা টোপ। সেই গাছটা পেরোনোর সময় হঠাৎই জয়ন্তর মনে হলো কে যেন তার নাম ধরে ডেকে উঠল। ঝিঁঝির ডাক আর রাতচরা পাখির অচেনা ডাক পেরিয়ে তার কানে অব্যর্থভাবে বাজলো একটা ফিসফিসানি, জয়ন্ত জয়ন্ত। জয়ন্ত জয়ন্ত একটু কৌতূহলী হলো। পরক্ষণেই তার কানে বাজল চা দোকানির সাবধানবাণী, ঘোড়াডাঙ্গার মাঠটা পেরোনোর সময় একটু একটু পা চালিয়ে যাবেন, একটু পা চালিয়ে যাবেন কেন? হ্যাঁ, আর শোনো, এই ওই ওই পিছন থেকে কেউ যদি ডাকে তাহলে ভুল করেও কিন্তু পিছনে ফিরবেন নি, কেমন? একদম একদম সাড়া দিবেন নি, একদম সাড়া দিবেন নি। পা চালিয়ে বেরিয়ে যাওয়ার সময়ে আবার কানে বেজে উঠল সেই ডাকটা, জয়ন্ত জয়ন্ত।
জয়ন্ত একটু দ্বিধাগ্রস্ত হয়ে পা বাড়ালো গাছটার দিকে। ওখান থেকে আওয়াজটা ভেসে আসছে মনে হচ্ছে। গাছটার কাণ্ডের একদিকে একটা বিশাল কোটর। হঠাৎ করে দেখলে মনে হবে যেন বুড়ো মানুষের ফোকলা মুখ। সেখান থেকে মৃদু স্বরে কেউ ডাকছে তাকে। আবার আবার তার কানে এলো, জয়ন্ত। জয়ন্ত উঁকি মারতে গেল ভেতরে, আর সেটাই কাল হলো। হঠাৎ জয়ন্ত দেখল বটগাছের লিকপিকে ঝুড়িগুলো তাকে ধীরে ধীরে পেঁচিয়ে নিচ্ছে। হাত পা ছাড়িয়ে নেওয়ার মতো শক্তিও তার তখন নেই। তার গলা দিয়ে বেরিয়ে এলো একটা আর্ত চিৎকার। ছাড় ছাড় আমাকে, ছাড় ছাড় আমাকে, ছাড় 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 বলছি। কিন্তু ওই ধুধু প্রান্তরে কেই বা তার ডাক শুনতে পাবে। তাকে জড়িয়ে ধরে বটগাছ সোজা চালান করলো কোটরের ভেতর। কে কে, ছাড়, বাঁচা বাঁচা বাঁচা। যেন একটা অক্টোপাস বিশাল আকায় শিকার ধরে সোজা সোজা গলাধকরণ করল। মিনিট খানেক ধস্তাধস্তির পরই এক্কেবারে শান্ত হয়ে এলো জায়গাটা। যেন প্রলয়ঙ্কর কিছুই ঘটেনি এতক্ষণ। ঘোড়াডাঙ্গার মাঠ এই জন্যই কুখ্যাত। এই বটগাছ অভিশপ্ত। বহুকাল আগে এক ক্ষুধার্ত মানুষ এই গাছের তলায় এসে অচেতন হয়ে পড়ে গিয়েছিল। সে আর ওঠেনি। ঘোড়াডাঙ্গার মাঠও পেরোনো হয়নি তার। তারপর থেকেই কোনো পথিক যদি পথ ভুল করে এদিকে এসে পড়ে, সেই গাছের শিকার হয় সে। জয়ন্ত তার নিজের জীবনটা দিয়ে এই হাড়হিম করা সত্যিটা জেনে গেল। প্রতিকৃতিটি এক ঝলক দেখেই রজতবাবুর ভীষণ মনে ধরল অজ্ঞাতনামা এক নারীর ছবি। পরনে গাঢ় নীল গাউন, মাথার পেছনে ধবল শুভ্র পাহাড়, বরফের ওপর ঝিকিয়ে উঠছে সূর্যের সোনালি আলো। মেয়েটির বয়স কোনো মতেই 30-এর বেশি নয়। মুখে এক উজ্জ্বল দীপ্তি, ঠোঁটে মোনালিসার মতোই রহস্যময় এক হাসি। তবে নিঃসন্দেহে মেয়েটির মুখশ্রীর সবথেকে আকর্ষণীয় অংশ হল তার চোখ জোড়া। হালকা বাদামি রঙের মণিতে খেলা করে পৃথিবীর ছায়া। দিঘির মতো চোখ দুটোয় গভীর অনুসন্ধিৎসার ছাপ। সব মিলিয়ে ছবিটার মধ্যে একটা অদ্ভুত প্রহেলিকা আছে। মৌলালি থেকে নিউ মার্কেটের দিকে হাঁটার পথে এরকম অনেকগুলো ছবির দোকান পড়ে। মূলত ফটোগ্রাফারদের তোলা নাগরিক জীবনের ছবি বা জল রঙে আঁকা সাধারণ কিছু ছবি কাঁচের ফ্রেমে বাঁধিয়ে বিক্রি করে দোকানদাররা। কিন্তু এই রকম একটা দোকানে এত জীবন্ত পেশাদার মানের ছবি পাবেন, সেটা রজতবাবু কল্পনাও করেননি। নিশ্চয়ই কোনো আকাশছোঁয়া দাম হাঁকাবে দোকানদার। মনে সংকোচ রেখেই রজতবাবু জিজ্ঞাসা করলেন, এই ছবিটার দাম কি আছে বলো তো? দোকানি দরজায় হেলান দিয়ে বসেছিল। নিবিষ্ট কৌতূহলী চিত্তে নজর রাখছিল রজতবাবুর হালচালের ওপর। ছবিতে আগ্রহ দেখাতেই সোজা হয়ে বসল সে। বলল, ওটা ওটা বিক্রির জন্য নয় বাবু, আমার আঁকা এমনি রেখেছি। আপনি নিতে চাইলে যা খুশি হোক একটা দিয়ে নিতে পারেন। রজতবাবু শিল্পের যে খুব একটা কিছু বোঝেন সেরকম লোক নন। সাম্প্রতিক বাজারে হাতে আঁকা প্রতিকৃতির কী রকম দর চলছে তা নিয়েও তার কোনো বিশেষ ধারণা নেই।
তিনি আমতা আমতা করে একটা দাম বলতেই দোকানি রাজি হয়ে গেল। ছবিটা মহানন্দে বগলদাবা করে বাড়িতে নিয়ে চললেন রজতবাবু। কলকাতা শহরের উপান্তে নতুন ফ্ল্যাটে এসেছেন রজতবাবু আর তাঁর স্ত্রী সোমা দেবী। সরকারি কর্মচারী ছিলেন, যা পেনশন পান তাতে দুজনের দিব্যি চলে যায়। মেয়ে বিয়ে করে হায়দ্রাবাদে সেটেলড, ছেলে ব্যাঙ্গালোরে চাকরিরত। অবসরে বই, রেকর্ড প্লেয়ার আর এটা সেটা নিয়ে সময় কাটাতে ভালোবাসেন রজতবাবু। তা নিয়ে অবশ্য সোমা দেবীর অভিযোগেরও শেষ নেই। এই তো আজকেই রজতবাবুকে কাগজে মুড়ে কিছু একটা হাতে নিয়ে আসতে দেখি ক্লান্ত গলায় তিনি চেঁচিয়ে উঠলেন, উফ, আবার কি বই আনলে? রজতবাবু দিগ্বিজয়ের হাসি হেসে বললেন, দারুণ একটা পোর্ট্রেট পেয়েছি, দারুণ, হ্যাঁ, একেবারে জলের দরের। তবে কি জানো, ছেলেটার আঁকার হাতও খুবই ভালো। এই তো আমাদের মৌলালিতেই বসে। ভাবছি মাঝে সাঝে ওর দোকানে গিয়ে আরো 2-3টে ছবি কিনে আসবো। কি বলো? হ্যাঁ, সোমা দেবী ঝাঁঝিয়ে উঠলেন, উফ, এই যে এত জিনিস এনে জড়ো করছো, ঘরে নড়বার জায়গা আছে? কোথায় টাঙাবে এত বড় ছবি? এই তো পায়রার খোপের মতো ফ্ল্যাট, এখানে কোথায় রাখবে এত কিছু? আমতা আমতা করে ওঠেন রজতবাবু। কেন? এই যে বসার ঘরে সোফার পেছনের এত জায়গা, ঘড়িটার তলায় তো দিব্যি রাখা যাবে। কদিন ধরেই তো দেওয়ালটা খালি খালি লাগছিল। ঈশ্বর ঠিক একটা ব্যবস্থা করে দিলেন। তুমি সেটা তো দেখছো না? সোমা দেবী গজগজ করতে করতে রান্নাঘরে ঢুকে গেলেন। তার এখন রাজ্যের কাজ পড়ে আছে। এই এক ফালি ছবি নিয়ে আদিক্ষেতা করার সময় অন্তত তার নেই। দ্রুত হাতে পেরেক পুঁতে ছবিটা টাঙিয়ে দিলেন রজতবাবু। বাহ, এতক্ষণে যেন বসার ঘরে প্রাণের ছোঁয়া লাগলো। কতক্ষণ যে অপলক তাকিয়ে থাকলেন ওই রহস্যময়ী ছবির দিকে, তার ইয়ত্তা নেই। গিন্নি যাই বলুন, ছবিটা এখানে ঝোলানোয় যে ঘরের রূপ একদম বদলে গিয়েছে তা নিয়ে অন্তত সন্দেহ নেই। সেদিন সন্ধে আবার ওই চত্বরে গেলেন রজতবাবু। তার মনে হচ্ছে এই কাজের জন্য তিনি ছেলেটিকে যে দাম দিয়েছেন তা যথেষ্ট নয়। দোকানটি খুঁজে ছেলেটিকে আরো কিছু টাকা দেবেন, এটাই রজতবাবুর মনোবাসনা। গিয়ে অবশ্য হতাশ হতে হলো তাকে। দোকানের ঝাঁপ ফেলা। পাশেই একটা আয়নার দোকান ছিল, সেখানে জিজ্ঞাসা করলেন রজতবাবু, আচ্ছা দাদা, বলছি এইখানে যে ছেলেটা বসতো, ওর কোনো ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার কিছু আছে? দিতে পারবেন কিছু? মানে দোকানের নাম ধাম বা লেখা কিছুই তো দেখতে পাচ্ছি না। আয়নার দোকানের লোকটি মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, नहीं बाबू, वो तो पता नहीं। কিছুটা হতাশ হলেও পুরোপুরি দমলেন না রজতবাবু। তিনি পরে আবার ফিরে আসবেন, ছেলেটিকে কিছু অতিরিক্ত মূল্য দিয়ে তারপর ক্ষান্ত হবেন, এটাই স্থির করলেন। বাড়ি যখন ফিরলেন তখন বেশ রাত হয়েছে। সোমার শরীরটা খারাপ, প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে পড়েছেন। রান্নার মেয়ে কমলা টেবিলে রুটি আলু চচ্চড়ি রেখে গিয়েছিল, সেটাই গরম করে একা একাই খেতে বসলেন রজতবাবু। মৃদু আলো জ্বলছে ডাইনিং রুমে, তাতে ছবিটার রহস্যময়তা যেন 1.5 গুণ বেড়ে গিয়েছে। ওই কুহকিনী চোখের মধ্যে এক আশ্চর্য চৌম্বক শক্তি আছে। তার ডাক উপেক্ষা করা শক্ত। খেয়ে দিয়ে বাসন ধুয়ে ঘুমোতে গেলেন রজতবাবু। তাঁদের বাড়ির কাঁচের জানালা দিয়ে দেখা যায় অনেক দূর। চোখে পড়ে উঁচু উঁচু ইমারত, নগরের আলো, ওভারব্রিজের ওপর দিয়ে সবকিছুই যেন চোখে পড়ে তার। অন্যদিন এভাবেই চোখ লেগে আসে রজতবাবুর, কিন্তু আজ বহুবার এপাশ ওপাশ করার পরেও
কিছুতেই ঘুম আসতে চাইছে না। রজতবাবু এক গ্লাস জল খেলেন। সোমার গায়ে চাদরটা টেনে দিয়ে এসি এক দাগ কমালেন। তাও কিছুতেই কিছু হবার নয়। ঘুম যেন চোখ থেকে আজ রাতের জন্য বিদায় নিয়েছে। আরও কয়েকবার এপাশ ওপাশ করে একটু বসার ঘরে গিয়ে বসলেন তিনি। উফ, গরমটা অসহ্য। পাখা চালিয়ে এসি চালিয়েও যেন মনে হচ্ছে গোটা শরীর হাঁসফাঁস করছে। ডাক্তার দেখাতে হবে কি? প্রেশারটা বাড়ল? এই সব 7-5 ভাবতে থাকলেন রজতবাবু। জামাটা খুলে সোফায় গা এলিয়ে বসলেন। চোখটা গেল উল্টো দিকের সোফার ওপর টাঙানো ছবিটার দিকে। নরম হলুদ আলোয় তার আংশিক দৃশ্যমান। মেয়েটির তাকানো যেন তখন গভীরতর হয়েছে। সে অমোঘ এক দৃষ্টিতে যেন পড়ে ফেলতে পারছে সামনের দর্শকের মনের কথাও। উল্টো দিকের মানুষের মস্তিষ্কের গভীরতম প্রকোষ্ঠে চলছে কি ভাবনা, সেটাও যেন তার অজানা নয়। সকালে যে স্মিত হাসি দেখে তার মন ভরে গিয়েছিল, এখন সেই হাসি দেখেই রজতবাবুর অস্বস্তি হচ্ছে কেন? গা শিরশির করছেই অনিবার্য রহস্যময়তার সামনে পড়ে। রজতবাবু ঘরে ফিরতে চাইলেন, কিন্তু কে যেন তার পা দুটো গজাল দিয়ে মেঝের সঙ্গে আটকে দিয়েছে, প্রলুব্ধ করছে ওই ছবির সামনে গিয়ে দাঁড়ানোর জন্য। তিনি মন্ত্রমুগ্ধের মতো ছবিটার সামনে গিয়ে দাঁড়ালেন। ছবির ভেতর থেকে কে যেন ফিস ফিসিয়ে বলে উঠল, এসো, ভিতরে এসো, দেখে যাও, দেখে যাও আমার দুনিয়াটা। সেই অলৌকিক কণ্ঠের ডাক উপেক্ষা করা মুশকিলই নয়, অসম্ভব। রজতবাবু ছবিটা স্পর্শ করতে গিয়ে দেখলেন ছবির ভেতরে হাত গলে যাচ্ছে। এ কি? ছবিটা কি তার মানে অন্য দুনিয়ার দরজা? রজতবাবু বিস্ময় বিমূঢ় হয়ে ছবির ভেতরে মাথা গলালেন। অনন্ত অন্ধকার চিরে ভেসে আসছে সামান্য হলুদ আলো। তার নিচে চেয়ার পেতে কে যেন বসে আছে। জানালার মতো ছবিটা দিয়ে ভেতরে ঢুকলেন রজতবাবু, কিন্তু না, কোনো শব্দ হলো না। তিনি ডাকলেন, কে ওখানে? কে? কোনো সাড়া নেই। রজতবাবু এগোলেন দরজার দিকে, মানে ছবিটা যেদিকে আছে ঠিক সেদিকে। পিঠ করে বসে আছে সেই অচেনা মূর্তি। রজতবাবু আবারও তাড়াতাড়ি গিয়ে সেই মূর্তিটাকে ডাকলেন, কে বসে আছেন ওখানে? উত্তর দিচ্ছেন না যে? কে বসে আছে? কোনো উত্তর এলো না। রজতবাবু চেয়ারটা ঘুরিয়ে দিতেই তাঁর ভাষা হারিয়ে গেল। বাক রুদ্ধ হয়ে গেলেন কয়েক মুহূর্তের জন্য। চেয়ারে বসে আছেন খোদ তিনি। তিনি পড়িমড়ি করে বেরোনোর জানালাটা খোঁজার চেষ্টা করতে লাগলেন। কোথায় সেটা? এই কালান্তক দুনিয়া থেকে কি আর মুক্তি নেই? পাগলের মতো চিৎকার করলেন রজতবাবু, বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমাকে এই ছবিটা থেকে বের করো। কে আছো? সোমা! সোমা বাঁচাও! সোমা! সোমা! সোমা বাঁচাও! কিন্তু স্থানকালের চৌকাঠ পেরিয়ে তাঁর আর্তনাদ এই পরিশীলিত ড্রয়িং রুমে আর পৌঁছল না। অবসরপ্রাপ্ত রজত সরকার হারিয়ে গেলেন চিরতরে। বাড়ির লোক, থানা, পুলিশ সবকিছুই করল, কিন্তু কিছুতেই কিছু সুরাহা হলো না। ড্রয়িং রুম থেকে লোকচক্ষুর আড়ালে হারিয়ে গেল ছবিটাও। এর কয়েক সপ্তাহ পরে অফিস থেকে বাড়ি ফেরার পথে রূপসার হঠাৎই মৌলালি থেকে নিউ মার্কেটের রাস্তায় একটা দোকানে একটা অদ্ভুত প্রতিকৃতি চোখে পড়ল। আশ্চর্য, জীবন্ত একটা পোর্ট্রেট। দোকানটায় আর কোনো খদ্দের নেই।
আর কারুর চোখে যেন পড়েনি এতকাল। শুধু রূপসারি চোখে পড়ল সেই ছবিটা। ছবিটি এতটাই সুপটু হাতে আঁকা যেন মনে হয় ছবির ভেতরের ভদ্রলোক জীবন্ত। ছেলেটাকে দাম জিজ্ঞাসা করাতে ছেলেটা বলল, এ ছবি বিক্রির জন্য নয়, মানে আমার হাতের আঁকা কিনা। আর তাও যখন বলছেন তখন তখন যা ভালো বোঝেন তা দিয়ে নিয়ে যেতে পারেন। মানে আপনার যা ভালো মনে হয় সেটা দিলেই আমি খুশি। বাবার বদলির পর রতনের আর দেশের বাড়ি যাওয়া হয় না। ঠাকুরদা ঠাকুমা সবাই গত হয়েছেন। কাকা কাকিমারা অনেক করেই বলে পুজোর সময় অন্তত একটু আসতে। তবু ওই কদিনের ছুটি পেয়ে সেই অজ পাড়াগাঁয়ে যেতে ইচ্ছে অন্তত কারুরই আর করে না। কিন্তু এবার কি মনে হলো, রতন নিজেই হুজুক তুলল দেশে যাওয়ার। মানুষের মাঝে মধ্যেই স্বাদ জাগে ফেলে আসা জীবনটাকে, ছেলেবেলাটাকে অন্ততপক্ষে একবারের জন্য ছুঁয়ে দেখার। ব্যাস, আর কি। তল্পি তল্পা গুটিয়ে তারকেশ্বর লোকাল ধরে সোজা দিয়ারা, রতনের দেশের বাড়ি। রতন গিয়ে দেখল যে সমস্ত স্মৃতি ভেসে উঠছে দৃশ্যপটে তা মোটেই তার এ জন্মের নয়। হিমসাগর আমের লোভে এ জঙ্গল থেকে ও জঙ্গল দাপিয়ে বেড়ানো, কিংবা সন্ধে চুপি চুপি জড়ো হওয়া পুকুর ধারে চাঁদের অকৃপণ আলোয় মায়ায় জড়ানো সেই সব দিন। সকালে দল বেঁধে গ্রামের রাশভারী মাস্টারের বাড়ি জড়ো হওয়া, নামকে বাস্তেক নাকে মুখে গুঁজে স্কুল ফিরে এসে মাঠের মধ্যেই কাটিয়ে দেওয়া গোটা বিকেল। ছুটির দিনে তো রতনের টিকির দেখাও পেত না বাড়ির লোক। দস্যিপনা যেমন স্মৃতিমেদুর করে তোলে, দীর্ঘকাল কেটে গেলে শাস্তিও হয়ে ওঠে ততোধিক নস্টালজিক। বর্ষাকালে কাঁচা রাস্তায় সে সময় প্রাণান্তকর কষ্ট হয়েছিল। মাস্টারের বেতের ছড়িতে হাতের তালু রাঙা হয়েছিল শতাধিকবার। তবু আজকে দাঁড়িয়ে সেই সব নিয়ে কথা বলতে গেলেও অতখানি ক্ষোভ কাজ করবে না। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া চিহ্নগুলোর কথা ভাবলে রতন টের পায় ওর শৈশব কৈশোরের রূপকথার সোনার কিংবা রূপোর কাঠি ছিল সেই সব অভাব, অনটন আর যন্ত্রণাগুলো। যাগ্গে, সপ্তমীর দিন সকালবেলা কলাবউ স্নান করাতে গিয়ে রতনের কি জানি মনে হলো পুকুরে নামার কথা। নামল পুকুরে। এই পুকুরের সঙ্গে দীর্ঘ স্মৃতি, কত দিন রাত দুপুরের গল্প জড়িয়ে আছে তা কেই বা জানে। নামা মাত্রই শীতল সবুজ জল যেন রতনকে আঁকড়ে ধরল আদরে আর স্নেহে। ডুব দিল রতন। কিন্তু এ কি, জলের মধ্যে যেন আরও একটা দুনিয়া, ওপরের মতোই। আর সেখানে ঘুরে বেড়াচ্ছে ওর চেনা কয়েকজন। জল থেকে মাথা তোলার চেষ্টা করেও যেন পেরে উঠল না রতন। কেউ কি ওকে আটকে দিল, নাকি কৌতূহলে আটকে গেল রতন? এবার স্পষ্টভাবে দেখতে পেল বুকাইকে। বুকাই? বুকাই এখন কোথা থেকে আসবে? আর তার সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছে যে ছেলেটা, তাকেও চেনা চেনা লাগলো রতনের। রতন আরো ভালো করে তাকিয়ে দেখল ছেলেটা আর কেউ নয়, ওরই ছেলেবেলা। তক্ষুনি মনে পড়ে গেল 16 বছর আগে এক সপ্তমীর কথা। সামান্য কথা কাটাকাটির মধ্যেই আচমকা ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছিল বুকাইকে। বুকাই সাঁতার জানত না, আর ওর দিকে হাত বাড়িয়ে দেওয়ার মতো কেউ সেখানে মজুত ছিল না। ঠেলে দিয়ে পালিয়ে গিয়েছিল রতন।
পরে যখন বুকাই ভেসে উঠেছিল প্রাণহীন অবয়বে, রতন এই ঘটনার কথা কাউকে বলেনি। চিরকাল ওর মনের মধ্যেই ঘাপটি মেরেছিল। কখনো সেইভাবে অপরাধবোধ হিসেবে উঠেও আসেনি ব্যাপারটা। খুব সাবধানে এই ঘটনার সাথে নিজের যোগাযোগখানা মন থেকে মুছেও দিয়েছিল রতন। কিন্তু আপাতত সে বিপদের সম্মুখীন। জল থেকে মুখ তুলতেও পারছিল না সে। আর জলের নিচে রতন স্পষ্ট দেখতে পাচ্ছিল ওর আর বুকাইয়ের তুমুল তর্কাতর্কি হাতাহাতিতে পৌঁছেছে ইতিমধ্যে। আর হাতাহাতি চলছে ঠিক এই পুকুরটার পাশেই। হিসেব মতো ঠিক এবারই ওর ধাক্কা দেওয়ার কথা বুকাইকে, কিন্তু কিছুতেই রতন ধাক্কা দিতে পারল না। অনেক চেষ্টাতেও সামান্য এক বিন্দুও সরাতে পারল না বুকাইকে। এবার বুকাই ওকে ধাক্কা দিল আচমকা। রতন ছিটকে পড়ল পুকুরে। হঠাৎ বুঝতে পারল জলের মধ্যে ওর দম আটকে আসছে। আজকের রতন আর 16 বছর আগের রতন পাশাপাশি তলিয়ে যাচ্ছে জলের মধ্যে। চিৎকার করছিল দুজনেই। বাঁচাও! 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 ডুবে যাচ্ছে! ডুবে যাচ্ছে! ডুবে যাচ্ছে! বাঁচাও! বাঁচাও! কিন্তু দুজনের সম্মিলিত চিৎকারেও কেউ ভ্রুক্ষেপ করছিল না। ভ্রুক্ষেপ করার মতো শব্দ পৌঁছাচ্ছিল না জলের ওপরে। রতন শুধু দেখতে পাচ্ছিল পুকুরের ধারে দাঁড়িয়ে অট্টহাসিতে ফেটে পড়ছে বুকাই। যেন বহুদিনের কোনো ইচ্ছে পূরণ হলো আজ। অবশ্য কলাবউ স্নান করাতে বাকি যারা এসেছিল ফিরে যাওয়ার সময় একবার ঢাক ঢোল থামিয়ে খোঁজ করল রতনের। খোঁজাখুঁজি চরমে উঠল। আর বেশ খানিকক্ষণ পরে যারা খুঁজছিল তাদের পরিশ্রম লাঘব করতে ভেসে উঠল রতনের নিষ্প্রাণ দেহ, রতনের লাশ। এই স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতে এসে বেশ ফাঁপড়েই পড়ল নবীন। নামেই স্বাস্থ্যকেন্দ্র, খোদ এই জায়গাটাই যেন যত রাজ্যের রোগ বালাইয়ের ডিপো। একদম অজপাড়াগা, জনসংখ্যা খুব বেশি নয়। সরকার বাহাদুরও তাই এই অঞ্চলের প্রতি বিশেষ মনোযোগ দেননি। বড় রকমের কোনো অসুস্থ রুগী এলে তাকে সদর হাসপাতালে পাঠিয়ে দিতে হয়। নিদেন পক্ষে এখান থেকে 13 কিলোমিটার দূরের অন্য স্বাস্থ্যকেন্দ্রে। এখানে যারা আসে তারা নিতান্তই দৈনন্দিন জ্বর সর্দি পেট ব্যথায় ভোগা কিংবা চোট আঘাতে ফার্স্ট এইড চাওয়া মানুষজন। সন্ধ্যের পর এই চত্বর প্রায় ফাঁকাই হয়ে যায়। এখান থেকে 100-5 মিটার দূরে সিনিয়র ডাক্তারবাবুর কোয়ার্টার। সিকিউরিটি গার্ড শিবচরণ সন্ধ্যের পর আফিম টেনে কোষে ঘুম লাগায়। তার জন্যই আলাদা করে একজন সিকিউরিটি গার্ড বরাদ্দ করার জোগাড়। কালে ভদ্রে ভিড় হলে একটা জীর্ণ খাতা নিয়ে সকলের নামধাম লেখা, এই তার কাজ। আগে তার মামা এই স্বাস্থ্যকেন্দ্রে একই কাজ করতেন। এখন একটা অ্যাক্সিডেন্টে পা ভেঙে 3 মাস শয্যাশায়ী থাকার দরুন কাজটা জুটেছে নবীনের বরাতে। এমনিতে কোনো অসুবিধে হয় না, কিন্তু সন্ধ্যের পরই যেন জাঁকিয়ে বসে রাজ্যের আতঙ্ক। হাসপাতালের চাপ অন্ধকার, জোনাকির জলানেভা ছাড়া আলোর চিহ্ন মাত্র নেই। বর্ষাকাল, সারাদিন ঝিরঝিরে বৃষ্টির পর
সন্ধে হাসপাতাল সংলগ্ন পুকুর থেকে ভেসে আসে ব্যাঙেদের ডাক। পচা গন্ধে গা গুলিয়ে ওঠে। সুস্থ মানুষেরই যদি এই অবস্থা হয়, তাহলে যারা অসুস্থ হয়েই আসে তাদের কি হাল হয় তা সহজেই অনুমেয়। আজ বিকেল থেকে একটানা বৃষ্টি পড়ে চলেছে। শ্রাবণী অমাবস্যা, আকাশে চাঁদের চিহ্ন মাত্র নেই। নিজের ঘরে নবীন একা বসেছিল। জানলা দিয়ে শিরশিরে হাওয়া ঢুকছে। বেশিক্ষণ একা এই পরিবেশে বসে থাকলে কেমন যেন বুক কেঁপে ওঠে। কুয়াশার মতো অজান্তেই চারপাশ থেকে এসে ঘিরে ধরে অজানা ভয়। নবীন গলা তুলে হাঁক ছাড়ল, ফিউচারান! কোনো সাড়া নেই। একেই হাসপাতালের করিডোরের এই প্রান্ত থেকে বাইরে শিউচরণের কান অবধি আওয়াজ পৌঁছয় না। তাই আবার একজন অ্যাক্সিডেন্ট হওয়া রোগী এসেছিল, তাকে বাঁচানো যায়নি। কিন্তু ওই ক্ষতবিক্ষত অবয়ব নবীন দুঃস্বপ্নেও ভুলতে পারবে না। এখন এই প্রায়ান্ধকার পরিবেশে চারপাশ থেকে ঘিরে ধরা আতঙ্কের মধ্যে ছিপছিপে বৃষ্টির কারাগারে বসে তার বারবার মনে পড়তে লাগলো ওই ক্ষতবিক্ষত মুখটির কথা। ওই স্মৃতি নিয়ে ঘরে একা বসে থাকা দুঃসহ। সে তাই পা পা করে এগোলো শিউচরণের ঘরের দিকে। করিডোরের সবকটা আলো চিড়িক চিড়িক করে জ্বলছে নিচ্ছে। আর 5টা সরকারি কাজের মতো এই আলোটাও সারানোর কথা ছিল বহুকাল, আর হয়ে ওঠেনি। শিউচরণের ঘরের সামনে গিয়ে নবীন আবার ডাকল, শিউচরণ! ভেতর থেকে জড়ানো গলায় শিউচরণ উত্তর দিল, ও। নবীন বলল, আরে আমি। শিউচরণ কোনো মতে বেরিয়ে এলো। নবীনের দিকে খানিকক্ষণ তাকিয়ে বলল, নবীন বাবু, आप क्या हुआ? इस वक्त काहे बुला रहे? कोई आ है का? নবীন গলাটা যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, না না, কেউ আসেনি, জাস্ট এলাম আর কি। কাউকে ঢুকতে দেখেছ এর মধ্যে? শিউচরণ দরজার দিকে এক ঝলক তাকিয়ে বলল, नहीं तो कोई भी नहीं आया, मैं तो इधर शाम से बैठा हूं, कोई भी नहीं आया। काय कुछ हुआ का? নবীন জিজ্ঞেস করলো, আচ্ছা শিউচরণ, তুমি তো এই হাসপাতালে প্রায় 20 বছর আছো, এখানে কিছু দেখেছো কখনো? মানে আত্মা টাত্মা? কথা ফুরলো না। শিউচরণ শিউরে উঠে কপালে হাত ঠেকালো, বলল, अरे राम 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 राम। उधर नाम भूलिए ना नवीन बाबू, हमने बहुत बारी उन लोगों का आना जाना महसूस किया है। हाँ, आप एक काम कीजिए तो सीधा अपना घर जाइए, जाइए। আপনি নিজের ঘরে গিয়ে বসে থাকুন। कोई भी अगर बाहर से बुलाए उसको जवाब नहीं देना। हाँ। নবীনের একটু আশ্চর্য লাগলো, কিন্তু সে আর প্রতিপ্রশ্ন না করে হাঁটা লাগালো নিজের ঘরের দিকে। ঘরে ঢুকে নবীন দরজা বন্ধ করে দিল, জানলায় আটকে দিল ছিটকিনি। বৃষ্টির আওয়াজ খানিক স্থিমিত হয়ে এলো। সারাদিন ধকল গেছে, শরীর ক্লান্ত লাগছে এবার। নবীন ঠিক করলো একটু ঘুমিয়ে নেবে। আলো নিভিয়ে শুয়ে পড়ল সে। কখন চোখটা লেগে এলো কে জানে। কতক্ষণ সময় অতিবাহিত হয়েছে তা নবীন জানে না। হঠাৎ তার মনে হলো খাটের নিচে খড়খড় করে একটা আওয়াজ হলো। ঘুমটা ভেঙে গেল। নবীন একবার খাটের নিচে উঁকি মারল, কই কেউ তো নেই। সন্তর্পণে দরজা খুলে একবার হেঁটে এলো করিডোর ধরে। শিউচরণ যথারীতি আফিম টেনে ঘুমোচ্ছে। বাইরে বৃষ্টির তোড় বেড়েছে, এখন মুষলধারে বর্ষণ চলছে। সবুজ আলো যথারীতি চিড়িক চিড়িক করে জ্বলে নিভে তার সাধ্যমতো আলো বিলোচ্ছে। অস্বাভাবিক কিছু না পেয়ে নবীন নিজের ঘরে ফিরে এলো। এক গিলাস জল খেয়ে মাথাটা ঠান্ডা হলো তার। ভাবল, নিশ্চয়ই দুপুরে দেখা ওই অ্যাক্সিডেন্ট হওয়া মানুষটির স্মৃতি
তার অবচেতনে ফিরে এসেছিল। বিছানায় শুয়ে একটু এপাশ ওপাশ করতেই আবার তার চোখ দুটো জুড়িয়ে এলো। খানিক বাদেই আবার সেই খড়খড় শব্দ। এবার নবীন নিশ্চিত তার খাটের তলায় কিছু একটা আছে। আলো জেলে উঁকি মারতেই সেই এক দৃশ্য, যেমনকার খাটের তলা ছিল তেমন। নবীন এবার একটু মরিয়া হয়ে শিবচরণের ঘরের দিকে এগোলো। ব্যাপারটা একটু তলিয়ে না দেখলেই নয়। দুজনে ওর ঘরে এসে খোঁজাখুঁজি করবে। নিশ্চয়ই কোনো মেঠো ইঁদুর ঘরে ঢুকে পড়েছে, অন্ধকার হলেই ছোটাছুটি করছে, এমনও হতে পারে। কিন্তু ব্যাপারটার একটা নিষ্পত্তি না হলে তার শান্তি হচ্ছে না। একটা আপাত সাধারণ ঘটনার ওপর অকারণেই অলৌকিকের একটা প্রলেপ লেগে যাচ্ছে, সেটা হতে দেওয়া যায় না। প্রায় হন হন করে হেঁটে করিডোর পেরিয়ে শিবচরণের ঘরের দিকে এলো নবীন। শিবচরণ তার চেয়ারে বসে ঢুলছে। নবীন বলল, শিবচরণ, একবার আমার ঘরে যেতে হবে। শিবচরণের দিক থেকে কোনো উত্তর এলো না। নবীন একটু মরিয়া হয়েই বলল, শিবচরণ, আরে আমার ঘরে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, ধারে ইঁদুর ফিঁদুর ঢুকেছে মনে হয়। তোমার লাঠিটা নিয়ে একবার চলো না। আবারও শিবচরণের দিক থেকে কোনো উত্তর এলো না। নবীন এবার শিবচরণকে গিয়ে আলতো একটা ধাক্কা দিয়ে ডাকল, শিবচরণ, এই শিবচরণ। শিবচরণ ঘুরল। তার ঘরের টিমটিমে আলোয় ওই প্রবল বৃষ্টিস্নাত বর্ষার সন্ধে নবীন যা দেখল তাতে তার হাড় হিম হয়ে গেল। এ তো শিবচরণ নয়। শিবচরণের চেয়ারে তার পোশাকে বসে আছে অন্য একজন। তার মুখ নবীন চেনে। দুপুরবেলা যে ক্ষতবিক্ষত লোকটিকে নবীন দেখেছে, এ অবিকল সেই। কিন্তু সে তো মৃত। সেই শিবচরণের ঘরে ঢুকলো কি করে? তার থেকেও বড় কথা, শিবচরণের পোশাকে সে কিভাবে বসে আছে? নবীনের মাথা ঘুরতে শুরু করেছে। সে স্পষ্ট বুঝতে পারছে এই অভিশপ্ত সন্ধে ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে লৌকিক আর অলৌকিকের মাঝখানের চৌকাঠ। তার নিজের অজান্তেই তার মুখ দিয়ে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো। শিবচরণ বাথরুমে গিয়েছিল। বৃষ্টির তোড় আর হালকা নেশার ঘোরে সে নবীনের চিৎকার কিছুই শুনতে পায়নি। ফিরে এসে দেখে তার ঘরে নবীন চিত হয়ে পড়ে আছে। তার দৃষ্টি সিলিংয়ে নিবদ্ধ। দেখে বোঝাই যায় নবীনের শরীরে প্রাণ নেই। সেই স্বাস্থ্যকেন্দ্র মাস কয়েক পরেই বন্ধ করে দেওয়া হলো। শোনা যায় আজও নাকি সেখানে ভেসে বেড়ায় কাদের চাপা ফিসফাস। কান পাতলে স্পষ্ট টের পাওয়া যায় কারোর সাবধানী পদসঞ্চারের আওয়াজ।